আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে। ফাঁদে ফেলে শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে উত্তাল গাজীপুর। অবরোধ সমাবেশের পর সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত সরকারের। অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎখাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। ডক্টর ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে ষড়যন্ত্র করছে স্বৈরাচার আওয়ামী লীগ। অভিযোগ প্রেস সচিবের। সমালোচনা করলেও সরকারকে সহযোগিতা করবে বিএনপি। বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে। আমরা যে সমালোচনা করছি আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত আতঙ্ক, প্রকাশ্যে চলছে হামলা, লুটপাট। নিরাপত্তার দাবি যাত্রী চালকদের। যে ডাকাত এটা তো আমরা জানি না, আমরা তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাপের স্টিকার আছে, মাল সামানা সহ মোবাইল সহ সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। 15 ফেব্রুয়ারি নতুন ডেডলাইনেও শিশুদের হাতে পাঠ্যপুস্তক দেয়া নিয়ে অনিশ্চয়তা। অভিযোগের তীর সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই রব্বানী জব্বারের দিকে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্প তদারকির দায়িত্বে 4 উপদেষ্টা। সপ্তাহে একজন যাবেন সরেজমিনে। অগ্রাধিকার ভিত্তিতে চলছে খাল খনন। 30 বছর পর দিল্লির বিজেপির বিরাট জয়, 1 আসনও পায়নি কংগ্রেস। ভরাডুবি আম আদমি পার্টিরও। শুভেচ্ছা। সন্ধ্যার বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গাজীপুরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জিএমপি কমিশনার জানিয়েছেন, শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় এ পর্যন্ত 16 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সদর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। বিক্ষোভে অংশ নিয়ে সার্জিস আলম আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার অভিযোগ করে আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়েছেন। গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদ। রাজবাড়ী মাঠে সমাবেশ শেষে বের হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। পরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবরোধ করেন সড়ক। বক্তারা অভিযোগ করেন, হামলার শিকার ছাত্র জনতাকে রক্ষায় এগিয়ে আসেনি প্রশাসনের কেউ। কালকে প্রশাসন সেই একটা রূপ দেখাইছে, এই রূপ যদি আগামীতে চলতে থাকে তাহলে ছাত্ররা নিরাপদ থাকবেই না, আপনারা জনতারাও নিরাপদ থাকবেন না। অবিলম্বে যেসব জায়গায় গাজীপুরের মাটিতে 1 ইঞ্চিতে যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব আছে, কালকে সকাল 10টার মধ্যে সিলগালা করতে হবে। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের পর জামিন দেওয়া হচ্ছে। আদালত অভিমুখে পরবর্তী কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি এই গাজীপুরে আবার উৎখাত করতে চায় তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। পুলিশ বলছে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অভিযান চলছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক সাড়া না দেয়ায় সদর থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। পরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। আমরা আপনাদের সাথে আছি, পুলিশ আপনাদের সাথে আছে। ফেসিবাদের পুলিশ আর এই দেশে কোনোদিন মাথা চালা দিতে পারবে না, সেই আশ্বাস দিতে চাই। গতকাল রাত থেকে আমরা এই জায়গায় সরব দৃষ্টি রেখেছি, আমরা আমাদের অবস্থান অব্যাহত রেখেছি এবং পরবর্তীতে অন্যায় অবিচারের বিরুদ্ধে আমাদের এই সরব এবং আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে।
থাকবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে এখান থেকে মিছিল নিয়ে আমরা স্থান ত্যাগ করব। এর আগে শুক্রবার রাতে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় স্থানীয়রা তাদের ওপর চড়াও হয়, বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় অন্তত ২০ জনকে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় সন্ধ্যার দিকে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে গুলি করে সন্ত্রাসীরা, এতে একজন আহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোবাশ্বের হোসেনের হাতের পাশ দিয়ে গুলি চলে যায়। তিনি জানায়, কর্মসূচি স্থগিত ঘোষণার পর তারা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা গুলি করে দ্রুত সটকে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যান্যরাও ছত্রভঙ্গ হয়ে যান। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে। এই যে মাত্র 10 মিনিট আগে আমি মিডিয়াকে ব্রিফিং দিচ্ছিলাম আজকের কর্মসূচিতে কি কি ঘটলো এবং আমাদের প্রশাসনের কাছে কি কি প্রত্যাশা, এটা নিয়ে জাস্ট ব্রিফিংটা শেষ করে এখান থেকে আমরা আবার আমাদের যে ছাত্র ভাইরা আহত হয়েছে তাদেরকে দেখতে যাব, এইটা নিয়ে বের হচ্ছিলাম। এই মুহূর্তে অতর্কিতভাবে মোটরসাইকেল একটা যায়, যতটা আমি লক্ষ্য করেছি যে আমাকে ক্রস করে যায় আর এই মুহূর্তে আমার হাতে এই গুলিটা করে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে গাজীপুরে যাচ্ছি। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম আছেন সেখানে। মনির, শিক্ষার্থীরা তো তাদের কর্মসূচি স্থগিত করেছে, এর পরের অবস্থা কি দেখছেন জানাবেন। এবং মাত্রই একজন শিক্ষার্থীকে দেখছিলাম কিছুক্ষণ আগে যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার কি অবস্থা? শিক্ষার্থীরা আজকে ঠিক সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা তাদের কর্মসূচি শেষ করেছেন এবং তারা কর্মসূচি শেষ করেছেন এই শর্তে যে গতকাল রাতে হওয়া, অর্থাৎ এই রাতে হওয়া সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী বা আওয়ামী লীগ নেতা তিনিও পালিয়ে গেছেন, তিনি বিদেশ পালিয়ে গেছেন, এটাও মোটামুটি নিশ্চিত স্থানীয়ভাবে। তো তার বাড়িতে ভাঙচুরের ঘটনা বা লুটপাটের ঘটনা শোনার পর শিক্ষার্থীরা বা ছাত্র জনতা সেখানে যাওয়ার পর স্থানীয় বা সেখানকার অভিযোগ হচ্ছে যে সেখানকার আওয়ামী লীগ নেতারা তাদের উপরে হামলা করেছে বা টার্গেট করে হামলা করেছে, তাদেরকে ট্রাপে ফেলে হামলা করেছে। তো সেই ব্যাপারে আজকে সারাদিনভর গাজীপুর উত্তপ্ত ছিল। জেলা প্রশাসন কার্যালয়ের সামনে আজকে সন্ধ্যার পরও কিছুক্ষণ আগেও সেটা উত্তপ্ত হয়েছে। যদিও আজকে যেটা বলছিলাম যে সন্ধ্যার আগে শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এবং আগামীকালকেও কোনো আন্দোলন নেই। এবং সেই শর্তটা হচ্ছে যে এই যে তাদের উপর হামলা হলো রাতের বেলায় এবং তাদেরকে দ্রুত গ্রেফতার করা এবং এমনকি যৌথ বাহিনী যে ঘোষণা করেছে কর্মসূচি বা অভিযান ঘোষণা করেছে যে ডেভিল হান্ট, সেখানেও এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সেটা পর্যবেক্ষণ করবেন যে আসলে এই যে সারা দেশের অন্যান্য গণহত্যার যারা জড়িত এবং এই যে গাজীপুরে যারা হামলা করলো ছাত্র জনতার উপর তারাও গ্রেফতার হয় কিনা এই ব্যাপারে তারা স্থগিত করেছে। আর আজকে সন্ধ্যার কিছুক্ষণ আগে আরেকটু উত্তপ্ত হয়েছে যে এই আন্দোলন যখন স্থগিত করে সবাই যখন চলে যাচ্ছিলেন তখন সেখানে কিছু দু একজন সাংবাদিক ছিলেন এবং জেলা প্রশাসন যে কার্যালয়ের সামনে প্রধান সড়কের পাশে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু একজন নেতা সেখানে অবস্থান করছিলেন। হঠাৎই সেখানে বাইকে করে আসা দুই দুর্বৃত্ত সেই এসে গুলি ছুটতে শুরু করে জেলা প্রশাসন কার্যালয় বরাবর এবং কার্যালয় বরাবর নয়, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে দু একজন সমন্বয়ক ছিলেন বা নেতা ছিলেন তাদের প্রতি লক্ষ্য করেই গুলি ছুঁড়েছে এমন এই অভিযোগ আমরা পেয়েছি এবং একজন আহত হয়েছেন, তার হাত দিয়ে আমরা রক্ত ঝরতে দেখেছি। তো তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শিক্ষার্থীরা এর মাধ্যমে আরও দাবি জানাচ্ছেন যে দেখেন যে আজকে এত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ প্রশাসন তাদের সবার আশ্বাসের মধ্যেও এই যে একজন দুর্বৃত্ত বা তারা ছাত্র আন্দোলনকারীদের উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে উদ্দেশ্যে এই যে জনসম্মুখে তারা গুলি ছুটতে পারে। আমরা কিছুক্ষণ পরে হাসপাতালে যাব যে তাদের অবস্থা কি সেটা দেখতে। আপনার মাধ্যমে দর্শকদের জানাবো সেখানকার আপডেট। ধন্যবাদ জানাচ্ছি মনিরকে এখনকার আপডেট জানানোর জন্য। গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই হুঁশিয়ারি দেন। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন তিনি। জানান 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। চৌধুরী আজ সকালে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান তিনি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই হুঁশিয়ারি দেন। তার আগে আহত ছাত্রদের খোঁজ খবর নেন তিনি। জানান 5 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, তাই তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপদেষ্টা জানান গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের যেন সর্বোচ্চ শাস্তি হয়
সেই ব্যবস্থাও করা হবে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ছাত্ররা এবং আহতের দাবি আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালায়। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করতে যাচ্ছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজ রাত 12টা থেকে এই বিশেষ অভিযানটি শুরু হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শিক্ষার্থী জনতার উপর নির্বিচার গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য। তাদের সাথে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অস্ত্রধারী সন্ত্রাসীরা। 5 আগস্টের পর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ, র্যাব, আনসারের কার্যক্রম। সেই সুযোগে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রধারীরা বেপরোয়া হয়ে ওঠেন। সরকার পতনের পর সেই সন্ত্রাসীদের ধরতে তেমন উদ্যোগ দেখা যায়নি, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিও হয়নি। এর মধ্যেই শুক্রবার রাতে গাজীপুরে শিক্ষার্থী জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়ে গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। তার এই আশ্বাসের কয়েক ঘন্টা পরেই অপারেশন ডেভিল হান্ট এর ঘোষণা আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতেই যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করবে। অপারেশন ডেভিল হান্টের খবরে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। তাদের আশা, প্রকৃত অপরাধীরাই এই অভিযানের মাধ্যমে আইনের আওতায় আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আইনি অভিযান হবে, আমরা মোটামুটি আশ্বস্ত। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে ধরে ফেলবেন, সেই আশা আমরা অবশ্যই সেনাবাহিনীর প্রতি আছে। যদি তারা আমাদের আশানুরূপ ফলাফল এনে দিতে না পারে, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাহলে আমরা আবার ছাত্র জনতা এটা কঠোরহস্তে দমন করব। এই অভিযানের ফলে সরকার তার স্বাভাবিক কাজ সুষ্ঠুভাবে করতে পারবে বলেও মনে করছেন সাধারণ মানুষ। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত বলে দাবি করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেছেন, দেশে আর কোনো দিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানের পর সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য গ্রাফিতি। ফুটিয়ে তোলা হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম আর পতিত আওয়ামী লীগ সরকারের নারকীয়তা। দ্রোহের গ্রাফিতি, 24-এর গণ অভ্যুত্থান শিরোনামে একটি বই লিখেছেন জিএম রাজীব হোসেন। জাতীয় প্রেস ক্লাবে আজ দুপুরে অনুষ্ঠিত হল মোড়ক উন্মোচন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে রাখা বক্তব্যে বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে ভারতের মিডিয়াও জড়িত। ওদের মাঝে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা জঙ্গি লিডার। এটা কেন করছে জানা? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। আওয়ামী লীগ ও তার দোসররা যেন কোনোভাবেই রাজনীতিতে ফিরতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শফিকুল আলম। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও কাজে সহযোগিতা করবে তার দল। এই রক্তঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়। আমরা যে সমালোচনা করছি, আবার পাশাপাশি দেখুন বসে একসাথে আমরা কথাও বলছি, মানে আপনার ডেমোক্রেটিক কালচারে তো এটাই হবে। ভারতীয় গণমাধ্যমের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়।
এই ধরনের একটা মাফিয়া টাইপের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে 20 কাঠার একটি প্লট গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বরাদ্দ ছিল, অথচ দখলে আছে 5টি প্লট, যার পরিমাণ প্রায় 100 কাঠা। এসব বিষয়ে খোঁজখবর নিতে সকালে ধানমন্ডি 32 নম্বরে যান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হামিদুর রহমান খান। তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমকে এখনই কিছু বলতে চাননি। এদিকে চতুর্থ দিনের মতো ধানমন্ডি 32-এর বাড়িতে ভাঙচুর চলছে। ধ্বংসস্তূপ থেকে যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন। ভাঙা ভবন দেখতে আজও উৎসুক মানুষের ভিড় ছিল সেখানে। তারা বলছেন, ভবন ভাঙার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। স্বৈরাচারী শাসন ব্যবস্থার পাশাপাশি তিনি গণহত্যা চালিয়েছেন। ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার কারণেই মানুষ এমন কর্মসূচি দিয়েছে। সাধারণ জনগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বাড়িটা ভেঙে সেই প্রতিশোধ আল্লাহ তাআলা জনগণের মাধ্যমে নিয়ে নিয়েছে। শেখকে সবাই সম্মান করে, কিন্তু শেখের ইজ্জত তার মেয়ে নষ্ট করে দিয়েছে। 15 বছর যেমন আমরা দুঃখ কষ্ট যা হয়েছে না হয়েছে এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু সামনে থেকে আমরা এগিয়ে কি বাজে নতুন সরকার, ভালো একটা উন্নত সরকার, মাটির মানুষ চাই। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, শেখ হাসিনা সহ যারা ভারত পালিয়ে গেছে সবাই একসাথে বাংলাদেশের নৈরাজ্য অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছেন। কদিন আগে টেলিফোনে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছেন তাদের নিয়ে অপমানজনক কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে অতি দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর ব্যাপারে পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে জামাতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দেওয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের আহ্বানও জানান তিনি। বেলা 11টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনে পুলিশ বাহিনীকে তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। বেনজির এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। আমরা পুলিশের ভাইদেরকে অনুরোধ করব, ওই ষড়যন্ত্রকারীর ফাঁদে পা দেবেন না। জামাতের আমির আরও বলেন, বিগত সরকার মেজরিটি মাইনরিটির নামে সমাজে বৈষম্য সৃষ্টি করেছিল, পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করে বিভেদ ও যুদ্ধ লাগিয়ে রেখেছিল। সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন, এই ধান্দা, এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল। জুলাই বিপ্লবে গণহত্যার বিচারের কাজ দ্রুত শুরু করার আহ্বান জানান তিনি। বলেন, গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। কর্মী সম্মেলনে জেলার পাশাপাশি কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়িয়েছে। উপজেলায় বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা ঘিরে সংঘাতে জড়ায় ডক্টর এম এ মুহিত ও গোলাম সারওয়ারের কর্মী সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। অন্তত 21 জন আহত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সিরাজগঞ্জ শাহজাদপুরবাসীর দিনটাই কাটে তুমুল সংঘর্ষের মধ্য দিয়ে। বিএনপির দুপক্ষের মারামারি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পৌর এলাকা। জানা যায়, সংঘাতের সূত্রপাত বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা ঘিরে। কবে নাগাদ শাহজাদপুরে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আলোচনার জন্য সভার ডাক দেয় উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর এম এ মুহিত। উপজেলা কমিটির সদস্য গোলাম সারোয়ারের অভিযোগ, সভায় তার সমর্থকরা অংশ নিতে গেলে বাধা দেয় মুহিতের লোকজন। এতে হাতাহাতি থেকে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আমাকে তারা বলল যে না, এই পার্টি অফিসে ওই ব্যক্তি ছাড়া আর কেউ ঢুকতে পারবে। পাইপ, গজারের লাঠি, বিভিন্ন জিনিস দ্বারা তারা হামলা শুরু করে। কারণ হ্যাঁ, এটা বলতে অসুবিধা নাই, এটা একটা মনোনয়ন কেন্দ্রিক খেলা। এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি এম এ মুহিত বা তার সমর্থকরা।
দুপক্ষের সংঘর্ষে গণমাধ্যম কর্মী সহ আহত হয়েছেন অনেকে, তাদেরকে নেওয়া হয়েছে হাসপাতালে। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে, তখন আমরা সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ শুরু করি। এরই এক মুহূর্তে বিএনপির কিছু নেতাকর্মী আমার উপরে এসে আক্রমণ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জোরদার করা হয়েছে টহল। বিএনপি অফিসে ঢুকতে যাচ্ছে, পরে ওখানে মহিত গ্রুপের লোকজন তাকে বাধা দেয়। বুকের মধ্যে একটু ইয়া হয়েছে, হাতে বাক্য বিনিময়, পরে পুলিশ এখানে সাথে চলে গেছে, কোনো সমস্যা হয়নি। এর আগেও আধিপত্য বিস্তারের জেরে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে এই দুপক্ষের কর্মী সমর্থকরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাত আতঙ্ক বাড়ছে। দিনে রাতে প্রকাশ্যেই চলছে হামলা, লুটপাট। মহাসড়কের নিরাপত্তার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে চালক সহ স্থানীয়রা। পুলিশি টহল জোরদার করা হয়েছে। ডাকাতিতে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের মুগরাপাড়া এলাকা। সম্প্রতি রাতের আধারে এভাবেই প্রাইভেট কারে ডাকাতির ঘটনা ঘটে। গেল 14 জানুয়ারি প্রবাসী আবু হানিফ গুলিস্তানের একটি মানি এক্সচেঞ্জ থেকে যাত্রীবাহী বাসে ফিরছিলেন কুমিল্লায়। মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দর থানার কেওঢালা এলাকায় র্যাব পরিচয়ে চলন্ত বাস থামানো হয়। এরপর তাকে টেনে হিচড়ে নিয়ে যায় তারা। ব্যাপারটা কি ভাই? ভাই কি সমস্যাটা কি ভাই, জানতে পারি একটু? জানতে পারি না, আমি ভিডিও করতেছি, গাড়িটার নাম্বার নিচ্ছি আপনার, আমার যাত্রী যেহেতু নিয়ে গেলেন এই জন্য নিলাম আর কি। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয় একজন। জানা যায় তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। ওরা যে ডাকাত এটা তো আমরা জানি না। তারা ডিফেন্সের লোক, তাদের গাড়িতে র্যাফের স্টিকার আছে এবং তাদের শরীরে র্যাফের পোশাক পরা আছে। পিছিয়ে এক যাত্রীকে জিজ্ঞাসা করতেছে আপনারা কোথা থেকে আসছেন, তো উনি বললো যে আমি বিদেশ থেকে আসছি। শুধু এতটুকু কথা বলার কারণেই সঙ্গে সঙ্গে হ্যান্ডকাপ লাগে ফেল। আমি বললাম যে আপনাদের কার্ড দেখান, আমার অপরাধকে, আমি বিদেশ থেকে আসছি, আমার সাথে পাসপোর্ট আছে, আমার সাথে টাকা আছে। তখন আমি বুঝতে পারলাম যে ওরা র্যাব না, ওরা ডাকাত, কারণ আমার তো র্যাবের সাথে কোনো সম্পর্কই নেই। হাইওয়ে পুলিশের তথ্য বলছে গত 5 আগস্টের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে 14টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। মালামাল লুটের পাশাপাশি হামলার শিকার হচ্ছেন যাত্রী আর চালকরা। এতে বাড়ছে আতঙ্ক। মেঘনা ব্রিজের থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত এই জায়গাটুকুর ভিতরে আমরা বিশেষ করে নিরাপদ না। যাত্রীর মাল সামানা সহ, মোবাইল সহ, সব স্বর্ণ অলংকার সহ নিয়ে গেছে। কেউ আসে নাই আমার হেল্প করতে, কেউ আসে নাই। তখন আমি পাশে থানাত গেছি, পুলিশের কাছে গেছি, পুলিশে করতেছে, আমাদের করার কিছু নাই। পুলিশের দাবি মহাসড়কে টহল বাড়ানো হয়েছে। এরই মধ্যে ডাকাতিতে জড়িত কয়েকজনকে আটকও করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এরকম একজন অভিযুক্ত সহ 4 জন আটক আছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের সাথে মিটিং করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের মহাসড়কের যে সমস্ত থানা আছে এই থানাগুলো তারা নিরবিচ্ছিন্নভাবে ডিউটি করবে, দিন এবং রাত তারা থাকবে। সম্প্রতি মহাসড়কে নিরাপত্তার দাবিতে কুমিল্লার ইলিয়টগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। নির্বাচনে অযথা সময়ক্ষেপণ করতে চায় না সরকার। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার জরুরি তা শেষ করেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফিংয়ে আসিফ নজরুল আরও জানিয়েছেন, এর মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন উপদেষ্টা পরিষদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার পরামর্শ তুলে ধরেন আইন উপদেষ্টা। জানিয়েছেন, আশু করণীয়ের মধ্যে যে আছে স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, সরকারি কর্মচারীদের জন্য নতুন আচরণবিধি প্রণয়ন, গণশুনানির মাধ্যমে নাগরিকদের অভিযোগ শোনার ব্যবস্থা। আর জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী নাগরিক কমিটি গঠনের প্রস্তাবও অগ্রাধিকারে রাখা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের সংখ্যা কমানো, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, রাজস্ব বোর্ড একত্রিত করে এক প্রতিষ্ঠান করা, কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করা সহ অগ্রাধিকারে থাকা আরও কিছু বিষয় তুলে ধরেন উপদেষ্টা। গুরুত্বপূর্ণ এসব সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এ মাসের মাঝামাঝিতে আলোচনা শুরুর কথা জানিয়েছেন আসিফ নজরুল। রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের ওনার প্রেস সেক্রেটারি বারবার
ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। বারবার কথা দিয়েও শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে পারছে না সরকার। 10 জানুয়ারি 31 জানুয়ারির পর এবার 15 ফেব্রুয়ারির মধ্যে সব বই দেওয়ার নতুন ডেডলাইন দিয়েছে এনসিটিবি। যমুনা টেলিভিশনের পর্যবেক্ষণ বলছে এবারও সেই প্রতিশ্রুতি রাখতে পারবে না মন্ত্রণালয়। এই অবস্থায় কালোবাজার থেকে বই কিনতে বাধ্য হচ্ছেন অভিভাবক, শিক্ষার্থীরা। বাকিটা জানাবেন সহকর্মী আল আমিন হক অহন। স্কুলে মেলেনি বিনামূল্যের বই, তাই ক্লাস 9 পড়ুয়া সন্তানের বই কিনতে নীলক্ষেতে মিজানুর রহমান। কালোবাজারে বোর্ড বইয়ের এক সেটের দাম 5 থেকে 12,000 টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। একজনকে পাইছে এরকম যে বলছে অরিজিনাল বোর্ড বই দিতে পারবো, কিন্তু দাম অনেক বেশি পড়বে। তবে পাইরেটেড কপি কেনা যাচ্ছে কিছুটা কম দামে। অবশেষে 3000 টাকায় এক সেট বই কিনলেন তিনি। আজকে এই ভাইকে বলতেছে এই ভাই আমার উপকার করতেছে, কালকে ম্যাজিস্ট্রেট আসবে, আসবে ভাইকে কি বলবো জরিমানা করবে কেন? আমি বলবো যে ওই ম্যাজিস্ট্রেটটাকে জেল দেওয়া উচিত। ও কেন আসবে ওনাকে জরিমানা করতে? পারেন নাই কেন? আগে যখনই মিডিয়ায় আসে তখনই আপনাদের টনক নড়ে, এছাড়া চুপচাপ বসে থেকে ঘুমান। কালোবাজারে বিনামূল্যের বই বিক্রির বিষয় চেপে গেলেও পাইরেটেড কপি বিক্রিতে দোষ দেখছেন না বিক্রেতারাও। তারপর আমি এক দৃষ্টিকোণ থেকে দেখি এটা বেআইনি অবৈধ, আবার আরেক দৃষ্টিকোণ থেকে দেখি যে যদি আমার এই যারা স্কুলে পড়তেছে ওরা এক প্রকার কমলমতি, ওদের ভবিষ্যৎটাকে যদি ক্রিয়েট করতে হয় আমাদের, তাহলে এই সাপ্লাই চেনটাকে অব্যাহত রাখা উচিত। এরই মধ্যে শিক্ষাবর্ষের 1 মাস পেরিয়ে গেছে, এখনো বই হাতে না পেয়ে ক্ষোভ সবার মাঝেই। এখন যদি বইটা না দেয় তো এখন তো বই কেনা ছাড়া কোনো উপায় পাচ্ছি না। আবার তার উপর আবার সমস্যা হচ্ছে বই এখন পরিমার জন্য আসছে, তো এই বইয়ের উপর নির্ভর করেও পারতেছে না। সে পড়তেও চাচ্ছে না, বই নাই কি করবে? তো এটা তো পুরো জাতির জন্য একটা, আমি কি বলবো, একটা ডিজাস্টার বলা যায়। এনসিটিবি বলছে 40 কোটি বইয়ের 56%ই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। সেই হিসেবে এখনও ছাপানো বাকি 17 কোটি 76 লাখ বই, যার বেশিরভাগই নবম ও দশম শ্রেণীর। 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে 9-এর বই সব চলে যাবে। আর এখনও যেগুলো 9 মেশিনে উঠছে সেগুলো আমরা থামাইতে বলিনি, চলে যাক, অসুবিধা নেই। সব বই 15 তারিখের মধ্যে 4-5-এর কিছু বই কয়েকটা ডিস্ট্রিক্টে পৌঁছতে সমস্যা হয়েছে, আমি লেগে আছি পিছনে, 15 তারিখের মধ্যে পেয়ে যাবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিদিন 40 থেকে 42 লাখ বই প্রস্তুত করা সম্ভব। সেই হিসাবে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে আরও 1.5 মাস প্রয়োজন। মিলগুলোর দৈনিক উৎপাদন ক্ষমতা বাড়ে নাই, কিন্তু চাহিদা পূরণ করার জন্য যে সময় ছিল সময়টা কমে আসছে, যে কারণে ওরা আমাদের চাহিদা মতো ওরা কাগজ দিতে পারতেছে না। এইবার যেহেতু গুণগত মানটা সরকার খুব সচেষ্ট এই ব্যাপারে, যে কারণে যে কোনো মিল উৎপাদনে আসতে পারতেছে। এমন হযবরল অবস্থার দায় মুদ্রণকারী প্রতিষ্ঠানের উপর চাপাচ্ছে এনসিটিবি। অভিযোগের তীর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেয়ারম্যান রব্বানী জব্বারের দিকে, যিনি সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ছোট ভাই। তারা পূর্ববর্তী সরকারের অনেক সুবিধা ভোগ করেছেন এবং তারা বিভিন্নভাবে একটা সিন্ডিকেট করে টেন্ডার ড্রপ করেছেন। এনসিটিবির ভেতরে বাইরে তাদের এক ধরনের যোগাযোগ আছে। কিছু লোক, কিছু প্রিন্টার এটার পেছনে থাকতে পারেন বলে আমাদেরকে গোয়েন্দা সূত্র থেকেও জানানো হয়েছে। বিগত সরকারের বেনিফিশিয়ারি যারা ছিলেন, যাদের কারণে বইয়ের মান খুব খারাপ হয়েছে, যারা আপনার মার্চ মাস পর্যন্ত বই দিচ্ছেন, তারা কোনো শাস্তির আওতায় পড়ে নাই। এবং খুবই দুঃখযোগ্য, এনসিটিবির যে আপনার কয়েকদিনের যে তদন্ত হইল, আপনার ওইখানে দেখবেন ওই প্রসঙ্গটাই আসে নাই। এ বিষয়ে কয়েকদিন যোগাযোগ করেও রব্বানী জব্বারের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনা যাই হোক, দ্রুত বই হাতে চান শিক্ষার্থীরা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। এবার আমরা যাব বইমেলায়। বইমেলা প্রাঙ্গণে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত অপেক্ষা করছেন। ছুটির দিনে তো সাধারণত দেখা যায় জমজমাট থাকে বইমেলায়, পাঠক লেখকদের সমাগমও বেশি থাকে। আপনি কি অবস্থা দেখছেন একটু জানাবেন শান্ত। নতুন কতটি বই এলো মেলায়? বৃষ্টি, ছুটির দিন মানেই ঘুরতে আসা এবং ঢাকা শহরে ঘুরতে যাওয়ার যে উপলক্ষ ফেব্রুয়ারি মাসে, সেটি একমাত্র আসলে বইমেলায়। এবং বইমেলায় কিন্তু এখনও বলতে হবে যে অসংখ্য মানুষ এসেছেন এবং তারা তাদের পছন্দের বই সংগ্রহ করছেন, বিভিন্ন স্টলে যাচ্ছেন, পছন্দের লেখক যারা এসেছেন তাদের সাথে দেখা করছেন, কথা বলছেন, তাদের বই সংগ্রহ করছেন, অটোগ্রাফ নিচ্ছেন। সব মিলিয়ে বলতে হবে যে আসলে খুবই উৎসব মুখর একটি দিন কাটছে এবং সেটি সন্ধ্যার পর থেকে মানুষের সংখ্যা কিন্তু বলতে হবে ঢল নেমেছে।
এবং অনেক লেখকের সাথে আজকে কথা হয়েছে, তারা কিন্তু জানাচ্ছিলেন যে মেলার যে আসলে সৌন্দর্য সেটি এই যে দুই পক্ষের যে আলাপচারিতা অথবা দুই পক্ষের যে একটা সম্মেলন সেটি আসলে অপেক্ষায় থাকেন লেখকরাও, যে তার বই নিয়ে পাঠকদের যে উত্তেজনা বা উন্মাদনা অথবা তাকে ঘিরে যে একটা উৎসবের চেষ্টা, সেই চেষ্টাটাই তারা পছন্দ করেন বা অধীর অপেক্ষায় থাকেন। অনেক লেখকের সাথে কথা হচ্ছিল যারা বলছিলেন যে আসলে প্রথম দিকে মানুষের যে অংশগ্রহণ সেটি কিছুটা কম থাকা একটা অসন্তোষ ছিল তাদের ভিতরে, এবং সেটি অনেকটা কাটতে শুরু করেছে। এবং তারা বলছেন যে আসলে সামনের যে সাপ্তাহিক ছুটির দিনগুলো থাকবে সেই দিনগুলোতে তাদের বইয়ের যে বিক্রি সেটি আরও অনেক বেশি পরিমাণ বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং তারা চিন্তা করছেন যে আসলে সবাই যাতে বইমেলায় এসে তাদের বইগুলো সংগ্রহ করেন, এবং বই শুধুমাত্র আসলে দেখার বিষয় নয় অথবা উৎসব মুখর পরিবেশে এসে শুধু ছবি তুলে রাখাই নয়, সবাই যাতে নিজের বইগুলো সংগ্রহ করেন সেটি লেখকরা আসলে প্রত্যাশা করেছেন। এবং প্রকাশকদের কথা যদি বলি, তারাও কিন্তু প্রত্যাশায় রয়েছেন সামনের যে দিনগুলো বাকি রয়েছে সেই দিনগুলোতে বইমেলা অনেকটাই জমজমাট হয়ে উঠবে। আমাদেরও তাই প্রত্যাশা। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শান্ত। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এটি তদারকির জন্য 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে অন্তত একজন উপদেষ্টা সরেজমিনে এসে যা দেখভাল করবেন। সকালে খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করতে গিয়ে সব কথা বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে এভাবেই তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। এতে ভোগান্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা বাণিজ্য। এই জলাবদ্ধতা নিরসনে চলছে হাজার কোটি টাকার মেগা প্রকল্প, অথচ বছরের পর বছর প্রকল্পের মেয়াদ আর ব্যয় বাড়লেও কমেনি দুর্ভোগ। এর জন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন নগরবাসী। পানি উঠে আশেপাশে বসবাস অনুপযোগী হয়ে যায়, ময়লা নর্দমা এবং বিভিন্ন রকম রোগ শোকে আক্রান্ত হচ্ছি আমরা। ট্যাক্সও দিচ্ছি, বিলও দিচ্ছি, সব কিছু তো দিচ্ছি, কিন্তু সুবিধা তো কোথায় পাচ্ছি না। হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু সমস্ত খালের অবস্থা বেহাল। এবং এইটা যদি এরকম থাকে, এই বর্ষায় অবস্থা আরও খারাপ হবে, আরও ভয়াবহ হবে। এই প্রকল্পগুলো কিভাবে কাজ করে এই জনসাধারণের সামনে উন্মুক্ত হয়ে যাওয়া উচিত, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন খাতে কত টাকা কিভাবে যাচ্ছে। এবারের বর্ষায় দুর্ভোগ কমিয়ে আনা এবং প্রকল্পের গতি বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের 4 উপদেষ্টা দেখভাল করছেন বিষয়টি। শনিবারও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা নগরীর বারৈপাড়া, মহেশখাল সহ বেশ কয়েকটি খাল পরিদর্শন ও খনন কাজের উদ্বোধন করেন। দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি। খালগুলার এই অ্যাপ্রোচ ক্লিন করে দেয়া, খালগুলার ভিতরে সিলটেশন হয়েছে এগুলি তুলে ফেলা, যাতে নতুন করে সিলটেশন না হয় তার ব্যবস্থা করা, এগুলি আমরা মনে করছি যে আশু প্রয়োজন, খুব দ্রুত প্রয়োজন। তো সেগুলির জন্য সরকার সমস্ত তার শক্তি নিয়োজিত করছে। বিগত আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও ভুল সিদ্ধান্তের কারণে নগরবাসীর এই দুর্ভোগ বলে জানান সিটি মেয়র। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও অসন্তুষ্টির কথা জানান তিনি। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কারণে আজকে এই প্রকল্প সময়কালটা দীর্ঘায়িত হয়েছে এবং জনগণ তাদের যে সুফল যেটা পাওয়ার কথা সেটা পায়নি। কাজে এখন আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। আমাদেরকে যারা 26 সাল বলছে, ওই 26 সালের মধ্যে যাতে কাজটা হয় আমাদেরকে মনিটরিং করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে কাজ করছে। এসব প্রকল্পে ব্যয় হচ্ছে 14,000 কোটি টাকার বেশি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রায় 3 দশক পর দিল্লির মসনদে ফিরল বিজেপি। 70 আসনের বিধানসভার 48টি পকেটে পড়েছে গেরুয়া শিবির। এর ফলে এককভাবে দিল্লিতে সরকার গঠন করছে কেন্দ্রের ক্ষমতাসীনরা। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে 22টি আসনেই জয় পেয়েছে বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। বিশ্লেষক এবং সমাজকর্মীরা বলছেন, নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগই কাল হয়েছে দলটির জন্য। অন্যদিকে একটি আসনেও জয় পায়নি ভারতের প্রাচীনতম দল কংগ্রেস। জয়েরই ছিল পূর্বাভাস। এবার আসনগুলো নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। দিল্লির বিভিন্ন এলাকায় চলছে গেরুয়া শিবিরের আনন্দ মিছিল।
বুথ ফেরত জরিপে ছিল এএপির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে কেজরিওয়ালের দলকে রীতিমতো উড়িয়েই মোদি ম্যাজিক দেখালো বিজেপি। এটা শুধু আমার জয় নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়। মানুষ ভোটের মাধ্যমে বিজেপির প্রতি আস্থা জানিয়েছে। ভোটে হেরেছেন আম আদমি পার্টির বেশিরভাগ হেভিওয়েট প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সোমনাথ ভারতী সহ কমপক্ষে 20 জন। মাত্র 600 ভোটে হেরেছি। আমার আসনের ভোটাররা যাকে যোগ্য মনে করেছেন তাকেই নির্বাচিত করেছেন। বিজয়ীকে অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কেন এভাবে ধরাশায়ী হলো আম আদমি পার্টি? ভারতের রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মীরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে জনগণের বিশ্বাস অর্জন করেছিল এএপি। কিন্তু কেজরিওয়াল সহ পার্টির নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় সে আস্থা হারিয়েছে দলটি। স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়টি অত্যন্ত জরুরি। যখনই আম আদমি পার্টির নেতৃত্ব অর্থের পেছনে ছোটা শুরু করেছে, তখনই ঘটেছে পতন। আম আদমি পার্টির মতোই ধাক্কা খেয়েছে কংগ্রেসও। ব্যাপক প্রচার প্রচারণা আর গান্ধী পরিবারের প্রচেষ্টার পরও একটি আসনেও জয় পায়নি দলটি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে পঞ্চম ধাপে আরও 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার গাজার দেইর আল বালায় আনুষ্ঠানিকতা শেষে জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এ দফায় মুক্তি পেয়েছেন 52 বছর বয়সী এলিশা রাবি, 56 বছরের ওহাদ বিন আমি এবং 34 বছরের ওরলেভি। এ সময় দেইর আল বালাতে উপস্থিত ছিল ফিলিস্তিনের বিভিন্ন সংগঠনের সশস্ত্র যোদ্ধারা। বিনিময়ে মুক্তি পাবেন 183 ফিলিস্তিনি কারাবন্দী। এর আগে 4 দফায় মুক্তি পায় 18 ইসরায়েলি জিম্মি, 393 ফিলিস্তিনি কারাবন্দী। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।